হ্যালো স্টুডেন্ট, পিডিসিওর লার্নিং একাডেমিক চ্যানেলে প্রত্যেকেই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি টপ 25 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর সেট 1 নিয়ে কিন্তু আলোচনা করব। এটা কিন্তু আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। এছাড়া কিন্তু আমার পিডিসিওর অ্যান্ড জিওগ্রাফি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেখানে কিন্তু জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন এক্সামের প্রিপারেশানগুলো তোমাদের জন্যই দেওয়া হয়। তার জন্য জিওগ্রাফি ছাড়া অন্যান্য যে বিষয়ের প্রিপারেশানগুলো আমার দিতে একটু অসুবিধা হচ্ছিল বলে এই নতুন চ্যানেলটা তোমাদের জন্যই রাখা হয়েছে। সুতরাং অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবে এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই চ্যানেলের সাথে খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারে। এছাড়াও পরবর্তীতে কিন্তু প্রত্যেকটি উইকে আমি কিন্তু তোমাদের জন্য এই রকম সেটের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নয়, প্রত্যেকটি এক্সামের প্রিপারেশন কিন্তু ধীরে ধীরে তোমরা এই চ্যানেলের থেকে তোমরা পেয়ে যাবে। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো, দেখবে পরীক্ষাতে কিন্তু তোমাদের খুবই উপকার হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স আপাতত তোমাদের জন্য কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং যেগুলো কোশ্চেনগুলো আমি তোমাদের জন্য প্র্যাকটিস করাবো বা যেগুলো আমি তোমাদের জন্য দেবো, কোশ্চেনগুলো কিন্তু খুব মন দিয়ে তোমরা একটু প্র্যাকটিস করে নিও। এবং আমার এই চ্যানেল দিয়ে কিন্তু তোমরা বাংলা এবং ইংরেজি দুটোভাবেই কিন্তু কোশ্চেনগুলোকে দেখে নিতে পারবে, যাতে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেনগুলোর সাথে সাথে তোমাদের বাংলা এবং ইংরেজিতে বুঝে নেওয়ার একটা সুবিধা থাকবে। এবং সেই সাথে সাথে এমসিকিউ এর পাশাপাশি কিন্তু তোমাদের ডেসক্রিপটিভভাবেও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব, কারণ শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন পড়ে গিয়ে পরীক্ষাতে উত্তর দেওয়া কিন্তু একটু হলেও টাফ। তাই এমসিকিউ এর পাশাপাশি সেই কোশ্চেনটির সাথে কিন্তু ডেসক্রিপটিভভাবে বা অন্যান্য বিষয়গুলো কি জড়িত আছে সেগুলো কিন্তু একটু দেখে নেওয়া খুবই জরুরি। আমি সেইভাবে কিন্তু তোমাদের প্রিপারেশনটা এখান থেকে বা এই চ্যানেল থেকে তোমাদের দেওয়ার চেষ্টা করব। সুতরাং অবশ্যই কিন্তু প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো, যেহেতু এটা নতুন চ্যানেল। সুতরাং সবাই কিন্তু এই চ্যানেলটার সাথে থাকবে এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকেই এই চ্যানেলের সাথে খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারে। এবং সেই সাথে সাথে প্রত্যেকেই কিন্তু ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট সেকশনে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবে। তো চলো কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক পরপর। ফার্স্ট কোশ্চেন দেখো, জম্মু ও কাশ্মীরে অবস্থিত ভারতের প্রথম কেবল স্থিত রেল সেতুটির নাম কি? দেখো এখানে চারটে অপশান আছে: আঞ্জিখাত সেতু, চেনাব সেতু, ঢালাসোদিয়া সেতু, উপরে কোনোটিই নয়। ইংলিশটা দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়ান ফার্স্ট কেবল স্ট্রেট রেল ব্রিজ লোকেটেড ইন জম্মু কাশ্মীর। এবং এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা কিন্তু প্রথম থেকে এই 25 কোশ্চেন একটু মক টেস্ট আকারে প্র্যাকটিস করে নিও ভিডিওর সাথে সাথে, তাহলে কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেলটা বুঝতে পারবে কতটা তোমরা প্রিপেয়ার আছো বিভিন্ন এক্সামের জন্যে। এবং এই 25 কোশ্চেনের মধ্যে কটা কোশ্চেন তোমাদের ঠিক হলো অবশ্যই কিন্তু তোমরা ভিডিও শেষে কমেন্ট সেকশানে তোমরা কিন্তু জানিয়ে দিও, তাহলে বুঝতে পারবো তোমাদের এই কোশ্চেন নিয়ে তোমাদের কিন্তু একটু হলেও সুবিধা হচ্ছে বা ভবিষ্যতে তোমাদের কিন্তু অনেকটাই উপকারে আসবে বিভিন্ন কম্পারেটিভ এক্সামের জন্য। তাহলে দেখো এখানে কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার এ ইজ কারেক্ট, আঞ্জিখাত সেতু। তাহলে ভারতের জম্মু কাশ্মীরে অবস্থিত প্রথম কেবল স্থিত রেল সেতুটির নাম হলো আঞ্জিখাত সেতু। অপশন নাম্বার এ ইজ কারেক্ট। দেখো এই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দেখো, জম্মু কাশ্মীরে অবস্থিত ভারতের প্রথম কেবল স্থিত রেল সেতুটি হলো আঞ্জিখাত সেতু। সেটি কোথায় অবস্থিত? রিয়াসি জেলায় অবস্থিত কিন্তু। এবং এই প্রকৌশল বিস্ময়টি উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেল লিঙ্ক অর্থাৎ ইউএসবিআরএল প্রকল্পের অংশ। এখান থেকেও কিন্তু কোশ্চেন এভাবেও আসতে পারে যে কোন প্রকল্পের অংশ এটি, ইউএসআর বা বিআরএল, এবং কোথায় অবস্থিত বা জম্মু কাশ্মীরের কোন জেলায় প্রথম কেবল স্থিত রেল সেতুটি অবস্থিত হয়েছিল, সেটা কিন্তু রিয়াসি জেলা। ক্লিয়ার? এবং এই যে রেল সেতুটি স্থাপন করা হয়েছিল কী কী কারণে? সংযোগ বৃদ্ধি এবং তারই সাথে সাথে চ্যালেঞ্জিং ভূখণ্ড ও ভূমিকম্পের কার্যকলাপ সহ্য করার জন্য কিন্তু এই ডিজাইনটা তৈরি করা হয়েছিল। তাহলে আশা করি এই যে 1 নম্বর কোশ্চেনের যাবতীয় ইনফরমেশনগুলো খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছ।
এইভাবে কিন্তু প্রত্যেকটি এমসিকিউ ভালো করে যদি তোমরা একটু বুঝে নাও, তাহলে কিন্তু সেই এমসিকিউ এর সঠিক উত্তরটা তোমাদের পরীক্ষার সময় ভাবতে কোনো অসুবিধা হবে না, বা আনুষঙ্গিক যদি এইরকম কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু চট করে তোমরা উত্তরটা দিতে পারবে। আর সেইভাবে কিন্তু প্রিপারেশনটা আমি আমার এই চ্যানেল দিয়ে তোমাদেরকে পুরোটাই দেওয়ার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন নাম্বার 2, কোন রাজ্য সরকার হর ঘর সংযোগ অর্থাৎ ফাইবার টু হোম উদ্যোগ চালু করেছেন? দেখো, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ দ্য হর ঘর কানেক্টিভিটি ফাইবার টু হোম ইনিশিয়েটিভ? এখানে কিন্তু বলা হয়েছে ঝাড়খণ্ড সরকার, বিহার সরকার, রাজস্থান, গুজরাট। কোন অপশানটি এখানে কারেক্ট? অর্থাৎ কোন রাজ্য সরকার হর ঘর সংযোগ বা ফাইবার টু হোম উদ্যোগ চালু করেছে? অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, গুজরাট সরকার। দেখো কি বলা হয়েছে, গুজরাট সরকার হর ঘর কানেক্টিভিটি অর্থাৎ ফাইবার টু হোম উদ্যোগ চালু করেছে, যার লক্ষ্যটা কি ছিল? গুজরাট ফাইবার গ্রিড নেটওয়ার্ক লিমিটেড এর মাধ্যমে গ্রামীণ পরিবারগুলিতে উচ্চ গতির ইন্টারনেট এবং অন্যান্য যে ডিজিটাল পরিষেবা সেগুলোকে প্রদান করা। ক্লিয়ার হলো? কিন্তু এক্ষেত্রে গোয়াও কিন্তু গোয়া রাজ্যে এরকমই একটা হর ঘর ফাইবার প্রোগ্রাম থাকলেও বিশেষভাবে কিন্তু গুজরাট প্রোগ্রামকেই এই হর ঘর কানেক্টিভিটি বা সংযোগটাকেই বোঝানো হয়। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন নাম্বার 3, সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার দ্রুততম ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন? দেখো এখানে কিন্তু জেমিমা রদ্রিগেজ, হরমনপ্রীত কৌর, হরলিন দেওয়াল, স্মৃতি মান্ধানা। তাহলে কোন ভারতীয় মহিলা ক্রিকেটার দ্রুততম ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন সম্প্রতি? অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, স্মৃতি মান্ধানা। দেখো কি বলা হয়েছে, সম্প্রতি ভারতের হয়ে দ্রুততম ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন স্মৃতি মান্ধানা। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 50 বলে 100 রান করেন এবং এই রেকর্ডটা গড়ে তোলেন। এবং এর আগে কিন্তু তাহলে পূর্ববর্তী যে কোহলির যে রেকর্ডটি ছিল সেই রেকর্ডটি ভেঙে দেয়। কোহলির রেকর্ডটি ছিল 2013 সালে 52 বলে 100 রান। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন নম্বর 4, মাউন্ট ইবু কোন দেশে অবস্থিত? ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম। কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট, মাউন্ট ইবু ইন্দোনেশিয়ায় অবস্থিত। একটু দেখে নাও। এখানে দেখো বলা হচ্ছে, এখানে হচ্ছে মাউন্ট ইবু। দেখো এখানে পয়েন্টটি লোকেট করা আছে। ইন্দোনেশিয়াতে কিন্তু এটা অবস্থিত, কারণ এখানে যে মালয়েশিয়া অনেকটাই দূরে আছে, ভিয়েতনাম দেখো এখানে আছে, ফিলিপাইন্স দেখো অনেকটাই দূরে আছে। তাহলে বোঝা গেল কি বলা হয়েছে। দেখো মাউন্ট ইবু ইন্দোনেশিয়ায় অবস্থিত। এটি হলবুখেরা দ্বীপের উত্তর পশ্চিমে উপকূলে অবস্থিত। এটি সক্রিয় স্ট্র্যাটোভলকানো। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটি, এইভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে, যা ইন্দোনেশিয়ার উত্তর মালুকু প্রদেশে অবস্থিত। তাহলে এই কোশ্চেনটিও ক্লিয়ার হয়ে গেল তোমাদের। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 5। দেখো কি বলা হচ্ছে, ভারতীয় সশস্ত্র বাহিনীর কোন কোন শাখা ডেভিল স্ট্রাইক অনুশীলনে জড়িত? খুব ইম্পর্টেন্ট কিন্তু, বিভিন্ন এক্সামের জন্য কিন্তু এই কোশ্চেনটি অনেকটাই দিয়ে থাকে এবং এই টাইপের কোশ্চেন কিন্তু আসে। কি বলা হয়েছে এখানে দেখো, শুধুমাত্র সেনাবাহিনী ও নৌবাহিনী। 2 নম্বরটা বলা আছে দেখো, সেনাবাহিনী, নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী। নাম্বার সিতে বলা হয়েছে দেখো, সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিশেষ বাহিনী, এবং শুধুমাত্র বিমান বাহিনী ও নৌবাহিনী। এক্ষেত্রে ইংলিশ যে কোশ্চেনটা বা ইংলিশ ভার্সানটা একটু ফলো করো। হুইচ ব্রাঞ্চেস অফ দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্স আর ইনভলভ ইন এক্সারসাইজ অফ ডেভিল স্ট্রাইক? কী কী বলা হচ্ছে? এ অপশানে হচ্ছে
আর্মি অ্যান্ড নেভি অনলি, আর্মি অ্যান্ড নেভি অ্যান্ড কোস্টাল গার্ড, আর্মি এয়ারফোর্স অ্যান্ড স্পেশাল ফোর্স অ্যান্ড এয়ারফোর্স অ্যান্ড নেভি অনলি। কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু সি অপশান কারেক্ট, অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিশেষ বাহিনী। তাহলে সি অপশান কিন্তু কারেক্ট। নেক্সট দেখো, ডেভিল স্ট্রাইক উসওয়াল হলো ভারতের সেনাবাহিনীর অভিজাত বিমান বাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর একটি যৌথ মহড়া। ক্লিয়ার? নেক্সট দেখো, নাম্বার 6, প্রকল্প বীরগাথা 4.0 কোন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ? অর্থাৎ প্রজেক্ট বীরগাথা 4.0 ইজ এ জয়েন্ট ইনিশিয়েটিভ অফ হুইচ মিনিস্ট্রি? দেখো এখানে কি কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে দেখো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স, এখানে বলা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ স্পোর্টস। তাহলে কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট। বীরগাথা 4.0 প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড শিক্ষা মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ এডুকেশন এর যৌথ উদ্যোগে করা হয়। দেখে নাও, এই যে বীরগাথা প্রকল্প এর লক্ষ্যটা কী ছিল একটু দেখো। যে লক্ষ্যটি ছিল বিভিন্ন স্কুলে আন্তঃবিষয়ক এবং শিল্প সমন্বিত কার্যকলাপ এবং প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের যে সাহসী বীরদের ইতিহাসের সাথে সংযুক্ত করা এবং দেশপ্রেমিক মূল্যবোধ তাদের মধ্যে জাগ্রত করা বা জাগানো, এটা ছিল মূল লক্ষ্য। ক্লিয়ার হলো এটা? কোশ্চেন নাম্বার 7, কোন মন্ত্রণালয় জাতীয় নদী পরিবহন ও নৌ পরিবহন ব্যবস্থা অর্থাৎ এনআরটি এবং এনএস, এনআরটিটা কি? ন্যাশনাল রিভার ট্রাফিক অ্যান্ড এনএস হচ্ছে নেভিগেশন সিস্টেম। ক্লিয়ার? চালু করেছে। এখানে দেখো বলা হয়েছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ, মিনিস্ট্রি অফ জল শক্তি, মিনিস্ট্রি অফ ডিফেন্স। কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট। বন্দর অর্থাৎ মিনিস্ট্রি অফ পোর্ট, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়। ক্লিয়ার? দেখো 2025 সালের জানুয়ারিতে অভ্যন্তরীণ জলপথ উন্নয়ন পরিষদের অর্থাৎ ইনল্যান্ড ওয়াটারওয়ে ডেভেলপমেন্ট কাউন্সিল এর উদ্যোগে বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রণালয়ের ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় নদী পরিবহন এবং নেভিগেশন সিস্টেম চালু করা হয়। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন নাম্বার 8, দেখো বলা হয়েছে সাইবার সিকিউরিটি গ্র্যান্ড চ্যালেঞ্জ অর্থাৎ CSGC 2.0 কে চালু করেছে? সার্ভার সিকিউরিটি গ্র্যান্ড চ্যালেঞ্জ 2.0 হ্যাজ বিন লঞ্চড বাই হুম? তাহলে এখানে কিন্তু বলা হচ্ছে দেখো, মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড দ্য ইন্ডিয়ান আর্মড, মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ISRO, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যান্ড নীতি আয়োগ অ্যান্ড মিনিস্ট্রি অফ টেকনোলজি অ্যান্ড সিকিউরিটি অফ কাউন্সিল অফ ইন্ডিয়া। তাহলে কোন অপশানটি এখানে কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার ডি ইজ কারেক্ট। ভারতের প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডেটা সুরক্ষা পরিষদ। ক্লিয়ার? কি বলা হচ্ছে দেখো, সার্ভার সিকিউরিটি চ্যালেঞ্জ 2.0 ভারতের ডেটা সিকিউরিটি কাউন্সিল এর সহায়তায় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দ্বারা চালু হয়েছিল। এই যে দেখো, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অনেক সময় কিন্তু এই শর্ট ফর্মটি দিয়েও তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? তার জন্য দেখো এখানে বলা হয়েছে 15 জানুয়ারি 2025 এই যে মৈত্রী এর সচিব শ্রী এস কৃষ্ণানের নেতৃত্বে এই লঞ্চ ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার হলো? তাহলে
তাহলে এইখান থেকে কোশ্চেনটাও কিন্তু আসতে পারে যে কার নেতৃত্বে এই যে আমাদের চ্যালেঞ্জটি বা এই যে ইভেন্টটি হয়েছিল, সেটা হচ্ছে শ্রী এস কৃষ্ণানের নেতৃত্বে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9। সম্প্রতি হরিয়ানার কোন সংরক্ষিত এলাকায় ফলকেটেড হাঁস দেখা গেছে? এখানে যে অভয়ারণ্যগুলো নামগুলো বলা হয়েছে দেখো, নাহার বন্যপ্রাণী অভয়ারণ্য, ভিন্দাওয়াস বন্যপ্রাণী অভয়ারণ্য, সুলতানপুর জাতীয় অভয়ারণ্য বা উদ্যান, কালেসার জাতীয় উদ্যান। তাহলে এখানে কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, সুলতানপুর জাতীয় উদ্যান। দেখো কি বলা হয়েছে, সম্প্রতি হরিয়ানার গুরুগ্রামের সুলতানপুর জাতীয় উদ্যানে ফ্যালকেটেড হাঁস দেখা গেছে। পাখি পর্যবেক্ষকরা এই বিরল প্রজাতির পর্যবেক্ষণ করেছিলেন। ক্লিয়ার হলো? তাহলে নেক্সট কোশ্চেন নাম্বার 10। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাডাম কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তিতে স্মারক লোগো উন্মোচন করেন? সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ। কোন দেশের সাথে? এখানে কিন্তু অপশন নাম্বার এ ইজ কারেক্ট, সিঙ্গাপুর। দেখো সিঙ্গাপুরের সাথে কূটনৈতিক সম্পর্কের 60তম বার্ষিক উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাডাম স্মারক লোগো উন্মোচন করেন। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমন সানমুগরত্নমের নয়াদিল্লি সফরের সময় 16 জানুয়ারি 2025 লোগোটি উন্মোচন করা হয়েছিল এবং এই যে লোগোর নকশাটিতে ভারত এবং সিঙ্গাপুরের যে পতাকা, সেই পতাকাতে জাতীয় ফুল, ভারতের পদ্ম এবং সিঙ্গাপুরের অর্কিড উভয় উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছিল। এক্ষেত্রেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে ভারতের ক্ষেত্রে কোনটি যুক্ত করা হয়েছিল এবং সিঙ্গাপুরের ক্ষেত্রে কোনটি যুক্ত করা হয়েছিল। ভারতের ক্ষেত্রে পদ্ম এবং সিঙ্গাপুরের ক্ষেত্রে কিন্তু অর্কিড যুক্ত করা হয়েছিল। ক্লিয়ার হলো? নেক্সট 11। এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটি এমসিকিউ এর সাথে সাথে একটু ডেসক্রিপটিভভাবে পড়ে রাখলে তোমাদের কিন্তু অনেক কোশ্চেনও জানা হয়ে যাবে। দেখবে আমার এই চ্যানেল দিয়ে তোমরা একটু ভালো করে ফলো করো, প্রত্যেকটা কোশ্চেনগুলো কিন্তু এইভাবে ধরে ধরে তোমাদেরকে প্রিপারেশন করে দেওয়া হবে। তার জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সেই সঙ্গে সঙ্গে জিওগ্রাফি রিলেটেড যে বিভিন্ন এক্সামের প্রিপারেশন, কম্পিটিটিভ হোক বা আদার্স কোনো পরীক্ষা হোক, প্রত্যেকটি এক্সামের প্রিপারেশন কিন্তু পিডি স্যার অ্যান্ড জিওগ্রাফি ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সুতরাং সেই চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো, কারণ দুটো চ্যানেলে কিন্তু পরপর তোমাদের সম্পূর্ণভাবে আমি তোমাদের প্রিপারেশনগুলো বিভিন্ন এক্সামে দেওয়ার চেষ্টা করি। সুতরাং অবশ্যই কিন্তু তোমরা দুটো চ্যানেলের সাথে থেকো, দেখবে তোমাদের কিন্তু এক্সামের প্রিপারেশনটা অনেকটাই আমি তোমাদের জন্য করে দিতে পারবো। তো দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলা হয়েছে, কোন রাজ্য সরকার নারী নেতৃত্বাধীন স্টার্ট অ্যাপগুলিকে ক্ষমতায়নের জন্য সি কোহর্ট 3.0 উদ্যোগ চালু করেছেন? এই যে সি কোহর্ট 3.0 যে স্টার্ট অ্যাপ কোন দেশ চালু করেছিল? দেখো এখানে বলা হয়েছে উত্তরপ্রদেশ না মধ্যপ্রদেশ, পাঞ্জাব না বিহার। কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, পাঞ্জাব। তাহলে পাঞ্জাবের যে সরকার সি কোড 3.0 উদ্যোগ চালু করেছেন। কেন করেছিলেন? কারণ এখানে যে নারী নেতৃত্বাধীন স্টার্ট আপগুলোকে বা শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক উদ্যোগ তৈরিতে সহায়তা এবং ক্ষমতায়নের জন্য, এবং এই যে উদ্ভাবনকে উৎসাহিত করা এবং ভারতের প্রবৃদ্ধিতে অবদান রাখার জন্য মোহালিতে কিন্তু এই উদ্যোগ চালু করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কিন্তু। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 12। 2025 সালের কোন শহরে খো খো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল? খুবই সহজ কিন্তু কোশ্চেনটি, এটা হচ্ছে অপশন নাম্বার বি, নয়াদিল্লি। দেখো 2025 সালের খো খো বিশ্বকাপ হলো খো খো বিশ্বকাপের প্রথম সংস্করণ। এটি
13 থেকে 19 জানুয়ারি 2025 পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী এরিনায় অনুষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এবং দেখো এই যে ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে নেপালকে হারিয়ে ভারত পুরুষ এবং মহিলা বিভাগে শিরোপা জিতেছে। কোথায়? দিল্লি খোখো 2025-এর বিশ্বকাপে। ক্লিয়ার? নেক্সট, তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে কাকে হারিয়ে বা কোন দেশকে হারিয়ে ভারত এই খোখো বিশ্বকাপে শিরোপা জিতেছিল, সেটা কিন্তু নেপাল হবে। ক্লিয়ার? বা কতদিন পর্যন্ত খোখো বিশ্বকাপটি চলেছিল? 13 থেকে 19 জানুয়ারি 2025। ঠিক আছে, কোন স্টেডিয়ামে কথা বলা হয়েছিল? ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম। নেক্সট, কোশ্চেন নাম্বার 13 দেখো কি বলা হয়েছে, কোন শহরে ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 আয়োজন করা হয়েছে? কি বলা হয়েছে দেখো, ইন হুইচ সিটি ইজ ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 বিগেন অর্গানাইজড? বেঙ্গালুর, মুম্বাই, দিল্লি, চেন্নাই। কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, দিল্লি। কি বলা হয়েছে দেখো, ভারতের মোবিলিটি গ্লোবাল এক্সপো 17 থেকে 22 জানুয়ারি 2025 নয়াদিল্লিতে কিন্তু ভারত মণ্ডপম, যশোভূমি, গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্টে আয়োজন করা হয়েছিল। ক্লিয়ার হলো? এই যে এক্সপো, সেখানে কিন্তু অটো ভ্যানু চেন কভার করা হয়েছিল। সেখানে অটোমোবাইল, অটো যন্ত্রাংশ এবং গতিশীলতা খাতের অন্যান্য দিকগুলির অগ্রগতি প্রদর্শন করা হয়েছিল। তাহলে ইন্ডিয়া মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025 কোথায় হয়েছিল? নয়াদিল্লি বা দিল্লি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 14, কোন সংস্থা প্রধানমন্ত্রী ওয়ানি প্রকল্প চালু করেছেন? হুইচ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চড পিএম ওয়ানি স্কিম? দেখো এখানে বলা হচ্ছে নীতি আয়োগ, টেলিযোগাযোগ বিভাগ এবং ভারত ব্রডব্যান্ড নেটওয়ার্ক লিমিটেড, ইলেকট্রনিক্স অ্যান্ড তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনগুলো। এখানে অপশান নাম্বার কারেক্ট, টেলিযোগাযোগ বিভাগ বা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস। দেখো কি বলা হচ্ছে, যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ টেলিযোগাযোগ বিভাগ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন ডিওটি কর্তৃক পিএম ওয়ানি অর্থাৎ প্রাইম মিনিস্টার ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস প্রকল্পটি চালু করা হয়েছিল। কী লক্ষ্য ছিল এই প্রকল্পটির? ভারত জুড়ে পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন করা, সেই সঙ্গে সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার ব্যাপক প্রসার ঘটানো। ক্লিয়ার হলো? নেক্সট, তাহলে কোশ্চেন নাম্বার 15 দেখো, সম্প্রতি কোন শহরে প্রত্নতান্ত্রিক পরীক্ষামূলক জাদুঘর উদ্বোধন করা হয়েছে? আগ্রা, আজমির, বাদনগর, নালন্দা। ইন হুইচ সিটি ওয়াজ দ্য আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম ইনঅর্গোরেটেড রিসেন্টলি? কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, বাদনগর। কি বলা হয়েছে দেখো, ভারতের গুজরাটের বাদনগর শহরে 16 জানুয়ারি 2025 তারিখে প্রত্নতান্ত্রিক অভিজ্ঞতা জাদুঘর উদ্বোধন করা হয়। এই জাদুঘরটি 2500 বছরের পুরনো প্রত্নতান্ত্রিক স্থানের এক নিমজ্জিত অভিজ্ঞতা প্রদান করে, যেখানে মুক্তা, অলঙ্কার, অস্ত্র, কঙ্কালের ধ্বংসাবশেষের মতো বিভিন্ন নিদর্শন প্রদর্শন করে। এটি কিন্তু ভারতের প্রথম প্রত্নতান্ত্রিক অভিজ্ঞতা জাদুঘর, যা ইতিহাস এবং নিমজ্জিত দর্শনার্থীদের অভিজ্ঞতার এক অনন্য মিশ্রণ প্রদান করে। বোঝা গেল? তাহলে সম্প্রতি কোন শহরে প্রত্নতান্ত্রিক পরীক্ষামূলক জাদুঘর উন্মোদন করা হয়েছে? বাদনগর, গুজরাটের বাদনগর। নেক্সট, কোশ্চেন নাম্বার 16, পাহাড়ি কোরওয়া উপজাতি মূলত নিম্নলিখিত কোন
রাজ্যে বসবাস করে? দেখো, পাহাড়ি কারওয়া ট্রাইব প্রাইমারিলি reside in which one of the following state? ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়। কোন অপশানটি তাহলে এখানে কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার এ ইজ কারেক্ট, ছত্তিশগড়। দেখে নাও তাহলে বুঝতে পারবে। এখানে কিন্তু এই যে পাহাড়ি জেলা আছে এটা কিন্তু ছত্তিশগড়ের মধ্যে রয়েছে। দেখো, এই যে পাহাড়ি কারওয়া উপজাতি মূলত কিন্তু ছত্তিশগড় রাজ্যে বাস করে। এছাড়াও ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ, এখানে দেখো বলেই দেওয়া আছে কিন্তু উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু কম সংখ্যক এই জনসংখ্যা পাওয়া যায়। ক্লিয়ার? এবং দেখো, পাহাড়ি কারওয়া উপজাতির ছত্তিশগড়ে একটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উপজাতি। ঝুঁকিপূর্ণ বলতে যে পার্টিকুলারলি ভার্নারেবল ট্রাইবাল গ্রুপ হিসাবে বিবেচিত। মূলত রাজ্যের কোরবা ও জশপুর জেলায় এদেরকে কিন্তু পাওয়া যায়। তাহলে ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন নাম্বার 17, উজানি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? দ্য উজানি ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন অপশানটি কিন্তু এখানে কারেক্ট? কর্ণাটকা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, মহারাষ্ট্র। কি বলা হয়েছে দেখো, উজানি বাঁধটি ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এটি কিন্তু সোলাপুর জেলার ভীমা নদীর উপর উজানি গ্রামে কাছে অবস্থিত। তাহলে উজানি বাঁধটি মহারাষ্ট্রের কোন জেলায় অবস্থিত? সোলাপুর জেলায়। কোন নদীতে? ভীমা নদীর উপর। ক্লিয়ার? কি উদ্দেশ্যে করা হয়েছিল দেখো, এই বাঁধটি সেচ এবং জলবিদ্যুৎ উৎপাদন এবং জল সরবরাহের জন্য কাজ করে বা করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 18, অ্যাট্রক্স ক্রিস্টালেন্সি কোন প্রজাতির? হুইচ স্পিসিস ইজ অ্যাস্ট্রোক্রিস্টালেন্সিস? কোথায় আছে? মাকড়সা, ফড়িং, সাপ, উপরে কোনোটি নয়। অর্থাৎ এই যে অ্যাট্রাস ক্রিস্টালেন্সিনি কোন প্রজাতির প্রাণী? এটা কিন্তু মাকড়সা প্রজাতির প্রাণী বা স্পিন্ডার। দেখো, এ অপশন কারেক্ট। এই যে অ্যাট্রাস ক্রিস্টালেন্সি হলো মাকড়সার একটি প্রজাতি এবং এটি এক ধরনের অস্ট্রেলিয়ান ফ্যানেল ওয়েব মাকড়সা। ক্লিয়ার হলো? যা নিউ ক্যালাস এবং এর আশেপাশে পাওয়া যায়। এটি আনুষ্ঠানিকভাবে 2025 সালের জানুয়ারিতে কিন্তু এই নতুন একটি প্রজাতি হিসাবে স্বীকৃতি পায়। এটি দেখতে কিন্তু একটু কালো প্রজাতির মাকড়সা। বিশাল আকারের এই যে নিউ ক্যালাস বিগ বয় ডাকনামও দেওয়া হয় তাকে, এবং এটি একটি বিষাক্ত এবং অত্যন্ত বিপজ্জনক আর্কিড হিসাবে বিবেচনা করা হয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 19, দেখো, পাবনা নদী কোন নিম্নলিখিত রাজ্যে দিয়ে প্রবাহিত হয়? মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা। কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার এ ইজ কারেক্ট, মহারাষ্ট্র। কি বলা হচ্ছে দেখো, পাবনা নদীটি ভারতের মহারাষ্ট্রের পশ্চিম অংশে অবস্থিত। লোনাওয়ানের কাছে পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়ে পুনে শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বুঝতে পেরেছ? নেক্সট দেখো, বলা হচ্ছে পালার নিজ নদীটি আছে, পালার তামিলনাড়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কৃষ্ণা নদীটি অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে, জেনে রাখবে কিন্তু এগুলো খুব প্রয়োজন পড়ে, তোমরা লিখেও রাখতে পারো। পেরিয়ার নদীটি কেরালার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, কারণ বিভিন্ন কম্পারেটিভ এক্সামে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলোকে দেয়। নেক্সট কোশ্চেন নাম্বার 20, পেন্না নদীর উৎপত্তি স্থল কোন রাজ্যে? মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা। তাহলে পেন্না নদীর উৎপত্তি স্থল একটু ম্যাপে দেখে নেওয়া যাক, তাহলে খুব ভালো করে বুঝতে পারবো আমরা। দেখো, এইখান থেকে কিন্তু পেন্না রিভারটা উৎপত্তি হয়েছে। তোমরা যে বুঝতে পারছো, মার্ক আমি একটা অন্য কালার নিই, তাহলে বুঝতে পারবে ভালো করে।
ওকে, দেখো এইখানে কিন্তু আছে উৎপত্তি স্থলটা, এই যে পয়েন্ট আমি বড় করে দিয়েছি, এটা কিন্তু কর্ণাটকার মধ্যে দিয়ে আছে এবং আস্তে আস্তে সেটা অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ক্লিয়ার? দেখো, পেডনা নদী ভারতের কর্ণাটক রাজ্যের নন্দী পর্বতমালার চেন্নকেশব পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। ক্লিয়ার হলো তাহলে? বিশেষ করে চিক্কাবল্লাপুর জেলায়, এবং উৎপত্তিস্থল থেকে এটি কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে পূর্বে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ক্লিয়ার হলো তাহলে? পেন্না নদীর উৎপত্তিস্থলটা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, সম্প্রতি দেখা যাওয়া আব্দুল কোরি দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? এটা কিন্তু ভারত মহাসাগরে অবস্থিত। দেখো, বি অপশন কারেক্ট। আব্দুল কোরি দ্বীপ ভারতের বা ভারত মহাসাগরে অবস্থিত। এটি ইয়েমেনের সোকোত্র দ্বীপপুঞ্জের একটি অংশ। এই যে সোকোত্রর মূল দ্বীপ থেকে প্রায় 65 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং এটি ভৌগোলিকভাবে ইয়েমেনের মূল ভূখণ্ডের চেয়ে আফ্রিকার শৃঙ্গের অর্থাৎ হর্ন অন আফ্রিকা এর কাছাকাছি অবস্থিত। তাহলে ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন নাম্বার 22, দেখো কোন সংস্থা 2025 সালের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন প্রকাশ করেছে? অর্থাৎ হুইচ অর্গানাইজেশন রিলিজড দ্য গ্লোবাল রিস্ক রিপোর্ট 2025? এখানে দেখো, আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং বিশ্ব অর্থনৈতিক ফোরাম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, অ্যান্ড লাস্ট অপশন নাম্বার ডি, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। কোন অপশানটি এখানে কিন্তু কারেক্ট বলে দাও? এখানে কিন্তু অপশান নাম্বার সি ইজ কারেক্ট, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। সি অপশান কিন্তু কারেক্ট। কি বলা হয়েছে দেখো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF গ্লোবাল রিস্ক রিপোর্ট 2025 প্রকাশ করেছে এবং এই প্রতিবেদনটি, যা তাদের প্রধান বার্ষিক প্রকাশনার 20তম সংস্করণ, ঠিক আছে, এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী সময়ের জন্য গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঝুঁকি বিশ্লেষণ করে এবং এই যে WEF এর নেটওয়ার্কের বিশেষজ্ঞ এবং সিদ্ধান্ত গ্রহণকারীদের মতামতের ওপর ভিত্তি করে কিন্তু এই রিপোর্টটা তৈরি করা হয় বা এই প্রকাশনাটা তৈরি করা হয় বার্ষিকভাবে। ক্লিয়ার হলো তাহলে? নেক্সট 23, নর্থ স্ট্রিম পাইপলাইন কোন সমুদ্রের তলদেশে নির্মিত? দ্য নর্থ স্ট্রিম পাইপলাইন ইজ কনস্ট্রাক্টেড আন্ডার হুইচ সি? দেখো, এখানে বলা হচ্ছে লোহিত সাগর, আরব সাগর, কৃষ্ণ সাগর, বাল্টিক সাগর। কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, বাল্টিক সাগর। তাহলে নর্থ স্ট্রিম পাইপলাইন বাল্টিক সাগরের তলদেশে নির্মিত। ডি অপশান কিন্তু কারেক্ট। দেখো, এখানে বলা হচ্ছে দ্য নর্থ স্ট্রিম পাইপলাইন বাল্টিক সাগরের তলদেশে নির্মিত এবং অফশোর প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের এই নেটওয়ার্কটি রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত চলে, যা রাশিয়া থেকে পশ্চিম ইউরোপে গ্যাস পরিবহন করে। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পার্টটি। নেক্সট কোশ্চেন নাম্বার 24, টারজান 155 mm টোডা আর্টিলারি বন্দুক ব্যবস্থা ভারত এবং কোন দেশ দ্বারা তৈরি? খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো, দ্য টারজান 155 mm টুয়ার্ড অল্টারনেটরি গান সিস্টেম ইজ ডেভেলপড বাই ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি? রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান না ফ্রান্স? কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, ফ্রান্স। কি বলা হচ্ছে দেখো, এই যে টারজান 155 mm টুয়েন্ট আর্টিলারি গান সিস্টেম
ভারত এবং ফ্রান্স দ্বারা তৈরি করা হয়েছিল এবং এই সিস্টেমটি যৌথভাবে ভারতীয় যে কোম্পানি লারসেন অ্যান্ড টুব্রো অ্যান্ড KNDS ফ্রান্স দ্বারা কিন্তু তৈরি করা হয়, এটি ভারতেই তৈরি করা হয়। ক্লিয়ার? নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, বহুজাতিক মহড়া লা পেরোজ এর চতুর্থ সংস্করণে কোন ভারতীয় নৌবাহিনী বা INS অর্থাৎ ইন্ডিয়ান নেভাল শিপ অংশগ্রহণ করেছিলেন? কোথাকার? INS সুরাত, INS কলকাতা, INS মুম্বাই, INS বান্ট। কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু সি অপশান কারেক্ট, INS মুম্বাই। তাহলে 2025 সালের জানুয়ারিতে ভারতীয় নৌবাহিনী জাহাজ মুম্বাই একটি নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী বহুজাতিক মহড়া বা ল পেরিওয়াস এর চতুর্থ সংস্করণে অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, এবং এই মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য সহ আরও শক্তিশালী যে মৈত্র নৌবাহিনী তারাও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তাহলে ইন্ডিয়ান নেভেল শিপের লা পেরিওয়াসের চতুর্থ সংস্করণের মুম্বাই কিন্তু অংশগ্রহণ করেছিলেন, INS মুম্বাই। তাহলে এই টোটাল 25 কোশ্চেন আশা করছি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ, এবং এই যে কোশ্চেনগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। আমি কিন্তু ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে পরবর্তীতে কিন্তু মক টেস্ট আকারেও প্র্যাকটিস করতে পারবে, কারণ কিছুদিন পরে তোমাদের আবার হয়তো প্র্যাকটিস করা দরকার পড়বে এবং কোশ্চেনের উত্তর কিন্তু তোমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারবে। আবারও বলছি, যেহেতু এটা নতুন চ্যানেল, ফার্স্ট ভিডিও, তোমরা কিন্তু প্রত্যেকেই ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ প্রত্যেকটি ভিডিওতে কিন্তু এই রকম করে এক্সপ্লেনেশন দিয়ে বিভিন্ন বিষয়গুলোকে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তোমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন এখান থেকে নিতে পারবে, কারণ শুধুমাত্র এই কারেন্ট অ্যাফেয়ার্স নয়, বিভিন্ন জিকে বা সাবজেক্টিভ যে বিভিন্ন প্রিপারেশনগুলো হয়, প্রত্যেকটি প্রিপারেশনের ভিডিও কিন্তু এই চ্যানেল দিয়ে তোমরা পেয়ে যাবে। তাছাড়াও জিওগ্রাফি রিলেটেড এক্সামের প্রিপারেশন তো পিডি স্যার অ্যান্ড জিওগ্রাফি চ্যানেলে তোমরা পাবেই। এখানে কিন্তু বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশান, প্রত্যেকটি এক্সামের প্রিপারেশন কিন্তু এখান থেকে তোমরা A to Z আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সুতরাং প্রত্যেকেই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে একটু বেশি করে শেয়ার করে দিও প্রত্যেকের কাছে, যেহেতু নতুন চ্যানেল, সবাই যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং এই চ্যানেলের সাথে যুক্ত হতে পারে। এবং প্রত্যেকে কিন্তু ভিডিওটিতে একটি করে লাইক করো এবং কমেন্ট সেকশানে 25 কোশ্চেনের মধ্যে কটি কোশ্চেন তোমাদের ঠিক হলো অবশ্যই তোমরা জানাবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে এইরকম গুরুত্বপূর্ণ নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।